শিলং শহরটাকে যখন চাকাগুলো পেছনে ফেলে আসছিল তখন ভাবিনি কয়েক কিলোমিটার পরে পাহাড় এভাবে আমায় জাপটে ধরবে। এই মেঘেদের ভিড়ে যখন নিজেকে পুরোপুরিভাবে হারিয়ে ফেললাম, ঠিক তখনই নিজেকে খুঁজে পেলাম। আর মনে হলো নিজেকে খুঁজে পাওয়ার জন্য ঠিক এরকমই একটা জায়গা হয়তো আমি খুঁজছিলাম, যার নাম চেরাপুঞ্জি। ওই যে মেঘেদের দিশে নিজেকে খুঁজে পাওয়ার কথা বলেছিলাম না, তার শুরুটা ঠিক এখান থেকেই। রাস্তা দিয়ে এগোতে এগোতে যখন মাথাটা তুললাম, ঠিক তখনই সামনে এলো এই দৃশ্যটা। জাস্ট দেখো, এটা হলো মাউক টক ডাইমপেপ ভ্যালি। জানি না কতটা ঠিক প্রোনাউন্স করতে পারলাম। আসার সময় সাইনবোর্ডে এটাই দেখতে পেলাম। সামনে যত দূর চোখ যাবে শুধু মেঘ আর সবুজের পর সবুজ। এই বিশালতার সামনে দাঁড়ালে নিজেকে খুব ছোট মনে হয় ঠিকই, কিন্তু মনের ভেতর থেকে এক অদ্ভুত শান্তি কাজ করে। মনে হয় প্রকৃতি যেন তার দু হাত বাড়িয়ে তোমার জড়িয়ে ধরছে। ওপর থেকে ভিউটা সুন্দর ছিল ঠিকই, কিন্তু মনে হলো আরেকটু প্রকৃতিকে কাছ থেকে ছুঁই। তার জন্য 300 সিঁড়ি ভেঙে যখন নিচে নামলাম, প্রকৃতিটাকে যেন আরও একটু নিজের কাছে পেলাম। এখানে কোনো যান্ত্রিক কোলাহল নেই, কোনো ভিড় নেই, আছে শুধু পাহাড়ের নিস্তব্ধতা আর মেঘেদের ফিসফিস। ওই 300টা সিঁড়ি ভাঙার ক্লান্তিটা এখন আর একটুও নেই, কারণ নিজেকে খুঁজে পাওয়ার জন্য একটু কষ্ট তো করাই যায়, তাই না? এতক্ষণ তো অনেক আবেগী কথা বললাম, এবার আস্তে আস্তে আমার টিমকে ইন্ট্রোডিউস করাই। ইনি হলেন রোহন, আমার শালা। সব থেকে ছোট বাট হাইটে সব থেকে বড়, 6 ফুট 2 ইঞ্চি। না, পাত্রী খোঁজার জন্য বলছি না, জাস্ট ইনফরমেশন দিলাম। আমি এখানে এসেছিলাম নিজেকে খুঁজতে মেঘেদের মাঝে, আর ও এসেছিল ইনস্টাগ্রামের অ্যাঙ্গেল খুঁজতে, কোন অ্যাঙ্গেলে ছবিটা সব থেকে ভালো আসবে। যাই হোক, একটু আগে মেঘেদের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছিলাম ঠিকই, কিন্তু এই 300 সিঁড়ি দিয়ে ওঠার সময় নিজের শরীরটাকে যেন নতুন করে খুঁজে পেলাম। আর ঠিক তখনই পেছন করে দেখলাম আমাদের টিমের সেকেন্ড মেম্বারকে, আমার শ্বশুর মশাই। বিশ্বাস করো, ওনার এনার্জি দেখে আমি জাস্ট এমনি এমনি কি আজও পাড়ার নাটকে ওনাকে হিরো রোলের জন্য আগে সিলেক্ট করা হয়? ওনার এই ফিটনেস আর এনার্জি দেখে মনে হচ্ছে ওনার নামেই ইয়ং জেনারেশন। সিঁড়ি ভেঙে ওঠার ক্লান্তি যদি কেউ এক নিমিষে দূর করতে পারে, তবে সেটা হলো ওই এক ধোয়া ওঠা গরম গরম ম্যাগি। বাড়িতে বসে ম্যাগি আর পাহাড়ে ম্যাগি, একটা অন্যরকম ডিফারেন্স আছে। পাহাড়ের এটা একটা ইমোশন। পেট পুজো তো হলো, এবার পালা চেরাপুঞ্জির আরও এক রহস্যের গভীরে ঢোকার। আমরা এখন পা রাখছি গার্ডেন অফ কেভসে। আমি যখন আমার এই সিনেম্যাটিক জগৎটাকে ক্যামেরায় ধরার চেষ্টা করছি, ওদিকে আমাদের হিরো অর্থাৎ শ্বশুর মশাই কিন্তু দমে নেই। তিনি ওনার মোবাইল নিয়ে একদম ফুল অন ব্লগার মোডে আমার দিকে এগিয়ে আসছে। বাইরের ওই মেঘেদের রাজ্য ছেড়ে এবার আমরা ঢুকছি চেরাপুঞ্জির পাতালপুরিতে, গার্ডেন অফ কেভস। জানো তো, এই গুহাগুলো কৃত্রিম নয়, কয়েক লক্ষ বছর ধরে প্রকৃতির নিজের খেয়ালে এই চুনাপাথরের গুহাগুলি তৈরি করেছে। ইতিহাস বলে ব্রিটিশদের হাত থেকে বাঁচতে খাসি যোদ্ধারা একসময় এই গুহাগুলোকেই তাদের গোপন আস্তানা হিসেবে ব্যবহার করত। গুহার অন্ধকারের মধ্যেও চেরাপুঞ্জি যেন তার অস্তিত্বের পরিচয়টা বারবার দিয়ে যাচ্ছে। একটু এগোতেই ছোট ছোট ঝর্ণার আওয়াজ পাচ্ছি, আর এই ঝর্ণার জলগুলো কিন্তু একদম সরাসরি পাহাড়ের ভিতর থেকে আসছে। একে বলে রেন ফেড ঝর্ণা। এগেন সাম অ্যাঙ্গেল শটস অফ রোহন।
একটু এগোতেই চোখে পড়লো একটা নো এন্ট্রি লেখা গেট। যেতে তো খুব ইচ্ছা করছিল, বিকজ আফটার অল তো বাঙালি। ওই নো এন্ট্রি গেটটা তো আর দেখা হলো না, কিন্তু এই দ্বিতীয় গুহাটার ভেতর ঢোকার রাস্তাটা বেশ ভালো। আর ভেতরে ঢোকা মাত্রই চারপাশটা যেন বদলে গেল। একবার দেওয়ালগুলোর দিকে তাকাও, পাহাড়ের গা বেয়ে কিভাবে জল চুয়ে চুয়ে পড়ছে। মনে হচ্ছে পাহাড় যেন তার বুকের ভেতর জমানো হাজার বছরের কোনো কথাই জলের মধ্যে দিয়ে বলতে চাইছে। আর এই গুহার নিস্তব্ধতারও একটা নিজস্ব ভাষা আছে। একটু মন দিয়ে শোনো, এই টুপটাপ জলের শব্দগুলো, আর এই শব্দগুলো শুনলে মনে হয় চেরাপুঞ্জি আমাদের এটাই শেখায়, অন্ধকারের মাঝেও কি ভীষণ সুন্দর সুর লুকিয়ে থাকতে পারে। গুহার সেই আদিম অন্ধকার থেকে বেরিয়ে আসতেই আবারও মেঘেদের সেই চেনা আলিঙ্গন। মনে হলো পাহাড় যেন আমাদের জন্য বাইরে অপেক্ষা করছিল। একটু এগোতেই নজরে পড়ল এক অদ্ভুত দৃশ্য। একটা পাথরের ওপর আর একটা, খুব সযত্নে সাজানো। দেখে মনে হচ্ছে কোনো এক প্রাচীন রিচুয়াল বা অজানা কোনো প্রথা। জানো তো, পাহাড়ে ঘুরতে গেলে এমন দৃশ্য প্রায়ই চোখ পড়ে। অনেকে এটা মনস্কামনা পূরণের চিহ্ন বলে, আবার অনেকে বলে নিজের অস্তিত্বের একটা ছাপ রেখে যাওয়া, যেন কোনো পথিক বলে গেছে আমিও এখানে এসেছিলাম। ওপর থেকে তো অনেকবার দেখেছি, কিন্তু ঝর্ণার পায়ের কাছে দাঁড়ালে বোঝা যায় প্রকৃতি ঠিক কতটা শক্তিশালী। শরীরে যখন এই ঠান্ডা জলের ঝাপটাগুলো এসে লাগে, তখন আর নিজেকে আলাদা রাখা যায় না। আমিও মনে হয় এই পাহাড়েরই একটা অংশ। ঝর্ণার এই রূপটা কিন্তু সচরাচর দেখা যায় না। আমি এখন ঠিক ঝর্ণাটার পেছন দিকে, যেদিকে শুধু কুয়াশার চাদর আর জলের গর্জন। চারপাশটা কেমন ধোঁয়াটে, ঠিক যেন একটা মায়ার জগৎ। ওপর থেকে অঝরে জল পড়ছে, আর ঠিক আমি পেছনে দাঁড়িয়ে। এখান থেকে এই দৃশ্যটা দেখার পর মনে হলো চেরাপুঞ্জি আসলে তার শ্রেষ্ঠ রূপটা আমাদের জন্য আড়াল করে রেখেছিল। ঝর্ণার থেকে এগোতেই নেক্সট ভিউ পয়েন্টের দিকে একটা জিনিস চোখে পড়ল। একটা আকৃতি, একটা পাথরের মধ্যে, জাস্ট লাইক এ বেবি ইন দ্য উম্ব। আমি নিজেও ভেবে উঠতে পারছি না যে প্রকৃতি এত সুন্দর একটা জিনিস কি করে বানাতে পারে। এটা কি বেবি ইন দা Baby in the mother's womb. It's natural form, right? It's not man-made, natural form. বাম্বু ব্রিজ। লাইফে যেখানেই যাও বাম্বু। अच्छा तो इसका नाम इन दवाई दिस इज स्प्राउट ऑफ वाटर दैट कम्स आउट একটা সোর্স আছে পাহাড়ের পাথরের মতো ডাবের জলের মতো, এবং এখানে যারা পুরনো বাসিন্দা আছে ঠিক আছে সেইখান থেকে আমি দেখলাম এটাকে ট্রিট করা তো সোর্স তোর খেয়ে কেমন লাগলো? খুব ফ্রেশ একদম। আমি বলে দিই আমার ভালো লাগে। আ হার্ট অফ এ স্টোন, আগে কথায় শুনেছি, আজ দেখলাম। সবাই কিছু না কিছু চাইছে, কেউ হয়তো ফিরে পেতে চাইছে, আর কেউ হয়তো ছেড়ে দিতে। আমিও রাখলাম একটা। পাহাড় শুনেছি কিনা জানি না, কিন্তু মনটা হালকা লাগলো। এবার চেরাপুঞ্জির সব থেকে বড় সারপ্রাইজ, 7টা ঝর্ণা, 7 সিস্টার্স ফল একসাথে পাশাপাশি। এই দৃশ্যের জন্যই মানুষ চেরাপুঞ্জি আসে। এখন বুঝলাম কেন। ক্যামেরা যতই পিছিয়ে যাচ্ছে, পাহাড় ততই বড় হচ্ছে, আর আমি ততই ছোট।
জল যখন এত উপর থেকে পড়ে মাটিতে পৌঁছানোর আগে মেঘ হয়ে যায়। মেঘের দেশে এসেছিলাম। মেঘ কোথা থেকে আসে এবার বুঝলাম। সেভেন সিস্টার্স একসাথে দেখার পর ওখানে আরও একটা জিনিস পেলাম, টু ব্রাদার্স। দুটো ভাই একসাথে গান পারফর্ম করছে। জাস্ট পারফরমেন্সটা শোনো। मैं कोई ऐसा गीत गाऊं कि यार सजना अगर तुम हो। मैं कोई ऐसा गीत गाऊं कि यार सजना अगर तुम कहो। तुमको बुला ये पल फिर बिछा চেরাপুঞ্জি শেষ হয় না, শুধু একটা দিন শেষ হয়। মেঘ থাকে, পাহাড় থাকে, আর মনের ভেতরে একটা টান থেকে যায়। এই যাত্রা এখানেই শেষ না, মেঘালয় আরো অনেক কিছু লুকিয়ে রেখেছে। अगर